নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রাধে রাধে, জয় জগন্নাথ। আজকের ব্লগটা শুরু করছি শালপাতার থালা বানানো দিয়ে। শালপাতা আমাদের ঝাড়গ্রামের জঙ্গলমহলের একটা ঐতিহ্য বলতে পারো। তো ভবানীদের কাছে দেখে নিলাম যে কীভাবে শালপাতার থালা বানাতে হয়, আর আমি সেই মতোই চেষ্টা করতে লাগলাম যে ঠিক ওইভাবেই বানাতে পারি কি না। তো আমি অনেকক্ষণ ধরে একটু একটু করে আস্তে আস্তেই করছিলাম। তো সেভাবে করতে করতে দেখলাম একটা থালা মোটামুটি বানাতে পারছিলাম। তো বানানোর একটা উদ্দেশ্য আছে। আজ মকর সংক্রান্তি, তো রাতের বেলার মধ্যে আমাদের এই শালপাতার মধ্যে আমাদেরকে একটা পিঠে বানাতে হবে। তো সেই পিঠে বানানোর জন্য অনেকটা সময় লাগে, তাই বিকেলবেলা খুব তাড়াতাড়ি দিদির বাড়িতে চলে এসেছিলাম। তো শালপাতার থালা আমি অলমোস্ট অনেকটাই বানিয়ে ফেলেছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে হবে। আর পেছনটা একটু বেশি করে পাতা দিয়ে মুড়তে হবে, কেননা পাতাটার মধ্যে তাওয়ার মধ্যে পাতাটা দিয়ে সেঁকে পিঠেটা বানাতে হবে। তো যাতে পেছনটা তো অনেকটাই তাপ লাগবে এবং পুড়ে যেতে পারে, তাই ওর পেছন দিকটা বেশি করে পাতা দিয়ে মুড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো পাতা আমরা বানিয়ে ফেলেছি, আর এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরতে দিয়েছিলাম। এরপরে এলো চালগুড়ি। আর চালগুড়ি আমাদের পিঠেতে তো একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আর এদিকে কড়াইতে তেল আছে, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। নিশ্চয়ই ভাবছো তেলে পেঁয়াজ দিয়ে চালগুড়ি দিয়ে কী পিঠে বানাবো। আজ আমরা বানাবো মাংস পিঠে। ভবানীদি অনেক দিন ধরে এই পিঠে বানানোর একটা প্ল্যানিং করছিল। যেহেতু আমরা প্রতি বছরে এই পিঠে ভবানীর বাড়িতে গিয়ে খেয়ে থাকি, তো ভবানীদিকে বলেছিলাম তাহলে তোমার এই রেসিপিটা আজকে শেয়ার করো। আমার যেসব বন্ধুরা আছে তারাও এই রেসিপিটা দেখে তারাও যাতে বাড়িতে বানাতে পারে, তাহলে খুব ভালো হয়। তো সেই মতোই ভবানীদি কড়াইতে তেল, পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসের মশলার মতো পুরো কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বেশ মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছিলো। আর এর মধ্যে এরপর অল্প করে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল। ভালো করে এবারে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, কেননা এরপর এই পুরো মশলাটার মধ্যে মাংস যাবে, আর মাংসটার পরিমাণও বেশ বেশিই ছিল। তো দেখতেই পাচ্ছ ভালো মতো তেল ছেড়ে গেছে, মাংসর মশলাটা বেশ ভালোভাবে কষাও হয়ে গেছে। আর মাংসটা বেশি করার একটা কারণ, তো যতটা চালগুড়ি দেখলে চালগুড়ির কিছুটা অর্ধেকটাই প্রায় ওই মাংসের মশলার মধ্যে যাবে। মশলাটা কষানোর পর এর মধ্যে ছোট ছোট করে মাংসের পিস এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এবং আস্তে 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 ওটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হবে। আস্তে আস্তে এইভাবে মাংসটা কষাতে হবে, কেননা মাংসের পরিমাণটাও অনেকটাই ছিল। তো মাংস কষানো হয়েই গেছিলো। এরপর আমরা ওটাকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর আস্তে আস্তে ওর মধ্যে চালগুঁড়ি দিচ্ছিলাম। চালগুঁড়ি দিয়ে ভালো করে মাংসটা ওর মধ্যে ম্যারিনেট করা হচ্ছিল, যাতে চালগুঁড়িটা ডেলা না পাকিয়ে যায়। এভাবে যদি ডেলা পাকিয়ে যায় তাহলে ভালো মতো মাংস পিঠেটা করা যাবে না। তো দেখা যাচ্ছে যে বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো, তাই ভবানীদি একটু গরম জল করে ওর মধ্যে মিশিয়ে দিল, কারণ ব্যাটারটা বেশি মোটাও ঘন করা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না। আর এদিকে তৈরি হয়ে গেছে আমাদের মাটির উনুনের কাঠ দিয়ে সাজানো, এবং এরপর মধ্যে আমাদের আগুনটা ধরিয়ে দেওয়া হলো। এরপর আস্তে আস্তে ভবানীদি একটা একটা শালপাতার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে পুরো পাতার মধ্যে তেলটা বুলিয়ে দেওয়া হলো, যাতে পিঠের পুরটা এর মধ্যে ভালো করে বসানো যায়, এবং যখন পিঠেটা হয়ে যাবে তাতে ওই পিঠেটা যাতে ভালোভাবে উঠে আসে, তাই তেলটা দেওয়া। তো এই যে পাতা দেখছো, পাতার মধ্যে ভালো করে তেল দিয়ে তার মধ্যে আমরা মাংসের যে বাটারটা বানিয়েছিলাম সেটা দেব। তো উনুনের মধ্যে তাওয়া আগেই দেওয়া হয়ে গেছিলো, তো তার মধ্যে শালপাতাটা দিয়ে ওর মধ্যে এই মাংসের যে চালগুঁড়ির যে বাটারটা ওটা দিয়ে ভালো করে ছড়িয়ে নেওয়া হলো। ছড়িয়ে নেওয়ার পর চারিদিকটা ভালো করে দিয়ে এর উপর আরও একটা যে শালপাতা আছে সেটা ভালো করে তেল দিয়ে ওর ওপর ঢাকা দিয়ে দেওয়া হলো, এবং ঢাকা দিয়ে
এটা আস্তে 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 এই যে দেখছো ঢাকা দেওয়ার পরে এপিট ওপিট পাল্টে এটা আস্তে আস্তে বেশ সুন্দর করে হচ্ছিল। তো লাস্ট দেখতে এইভাবে হয়েছিল এবং খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা প্লিজ রেসিপিটা একবার ট্রাই করো। টাটা, বাই বাই।